এই লোকটি সন্তান জন্মদানে অক্ষম, তারপরেও তার বউ প্রেগনেন্ট হয়ে যায়। আবার গর্ভবতী হওয়ার কিছুদিন পরই সে মারা যায়। পুলিশের কাছে যখন এই কেসটা যায় তখন দেখা যায় এই সেম কেস আরও 6 জন মহিলার সাথে হয়েছে এবং তারা সবাই প্রেগনেন্ট ছিল। কি হতে পারে সেই রহস্য, আর কিসের জন্যই পুরুষ অক্ষম হওয়া সত্ত্বেও তার স্ত্রী গর্ভবতী হয়ে যায়? এই গল্পটা মেডিকেল ক্রাইম নিয়ে তৈরি করা হয়েছে। এমনটা হতে পারে আপনার আশেপাশে কোথাও, তাই ধৈর্য সহকারে পুরো গল্পটি দেখতে থাকুন। সিনেমার শুরুতে দেখা যায় খুব ভোরে একটি মেয়ে চার্চে যায়। সে চার্চের পাত্রীর সাথে গিয়ে অনুনয় বিনয় করতে থাকে। তখন সে বলে এই কাজটি যখন করে তখন সে বুঝছিল না এটা পাপ কিনা, কিন্তু আপনি বলার পর এই পাপের আগুনে জ্বলে পুড়ে মরছি। না জেনে করা সেই পাপের ভার আমি আর নিতে পারছি না। এই পাপ থেকে রক্ষা পাওয়ার উপায় বলুন। তখন পাত্রী বলেন পাপ এবং পাপের ব্যাপারে সিদ্ধান্ত একমাত্র ঈশ্বরে নিতে পারে, আমরা শুধুমাত্র সৎপথ দেখাতে পারি। তখন পাদ্রী বলে তুমি যে পাপ করেছ তা সাহস করে এখানে বলে দাও। এরই মাঝে দেখা যায় সেখানে কালো রঙের একটি গাড়ি চলে আসে এবং চার্চের মধ্যে ঢুকে। মেয়েটি তার পাপের ব্যাপারে বলার পর সে কিছুটা হালকা অনুভব করে। এরপর সে পাদ্রীর হাত ধরে প্রার্থনা করতে চাইলে পাদ্রী কোনো উত্তর দেয় না। তখন সে কনফেশন বক্সে তাকিয়ে দেখে পাদ্রী মারা গেছে এবং সেখানে অন্য কিছু লোকের উপস্থিতি টের পাওয়া যায়। সে ভয় পালাতে যায়। তখন একটা বেঞ্চের সাথে ওর ওড়না আটকে যায়। ওড়না টান দিয়ে দরজার দিক যেতে ধরলে দরজা বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি সিনেমার নায়ক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয় তার বড় ভাই গৌরব এবং ভাবি অনুকে তাদের বিবাহবার্ষিকী পালন করছেন। তাদের বিয়ে 5 বছর হলেও কোনো বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য গৌরবের মা অনুকে অনেক কটু কথা শোনায়। খাবারের টেবিলে বসে টিভিতে বিজয় পাদ্রীর হত্যার খবর শুনছিল। তখন তার বাবা বলেন খুনি ধরে কী লাভ, পরে তো আবার সবাইকে ছেড়েই দিতে হয়। তখন বিজয় বলে কিন্তু এনকাউন্টার করলে যে 1000টা প্রশ্নের উত্তর দিতে হয়। তখন ভাবি বলে যে এমন কেস নাও যেখানে কাউকে উত্তর দিতে হবে না। বিজয়ের ভাবি খুনসুটি করলে তাদের সেখানে আবারও মা চলে আসে। ভাবিকে বাচ্চা না হওয়ার কথা শুনে আবারও খোঁটা দেয়। বিজয় পুলিশ কমিশনারের সাথে দেখা করলে কমিশনার তাকে একটি কাগজ দিয়ে বলেন গগন নামের এক ভিআইপি তার বউয়ের মিসিং অভিযোগ করেছেন এবং বিষয়টি অত্যন্ত গোপন রাখতে বলেছেন। বিজয় গগনের অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে গগনের বউ 2 দিন ধরে নিখোঁজ। সে ক্রিকেট খেলা খুবই পছন্দ করত আর ধর্ম খুবই মানত। এমনকি ইন্ডিয়ার ক্রিকেট যেন জিতে যায় সেজন্য চার্চে গিয়ে সে প্রার্থনা পর্যন্ত করে। বলা যায় তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত চার্চের পরামর্শ থেকেই আসে। বিজয় এরপরে জানতে পারে চার্চের পাদ্রী যে মারা গেছে ওই চার্চে সেদিন তার ওয়াইফও গিয়েছিল। বিজয় পুলিশ কমিশনারকে এসে বলেন পাদ্রী কনফেশন বক্সে খুন হয়েছে, অর্থাৎ সেই সময় তিনি কাউকে কনফেশন দিয়েছিলেন। তার মনে হয় সেটা জেসিকা মানে গগনের বউ হতে পারে। এসব শুনে পাদ্রী হত্যা তদন্তকারী কর্মকর্তা তামাশা করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন পাদ্রীর অনেক ঋণ ছিল, সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই সে আত্মহত্যা করছে। কিন্তু বিজয় বলে সে একজন প্রকৃত খ্রিস্টান ছিল, সে কখনোই চাইবে না তার রক্ত দিয়ে চার্চকে অপবিত্র করতে। আর সে যদি আত্মহত্যা করতেও চায় তাহলে বাড়িতেই করতে পারত। তার সন্দেহ এটা আত্মহত্যা নয়। তখন তদন্তকারী কর্মকর্তা বলেন বিজয় যেহেতু ভবিষ্যৎবাণী করছে তাহলে পাদ্রীর কেসটা বিজয়কেই দিয়ে দিন। পুলিশ কমিশনার তখন কেসটা বিজয়কে দিয়ে দেয় এবং সাথে জগবতী নামের এক এসআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন। জগবতীকে নিয়ে বিজয় চার্চে ইনভেস্টিগেশন করতে গিয়ে একটি বেঞ্চের সাথে একটি পেরেকের কাগজের টুকরো পান আর দরজা লাগাতে গিয়ে দরজায় গলার চেন দেখতে পান। বিজয় দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারে সেদিন ভোরে মেইন গেট খোলা ছিল আর মিনা নামের একটি মেয়ে প্রথমবার চার্চে আসে এবং পাদ্রীর লাশ দেখতে পায়। আসলে মিনা হচ্ছে এই মুভির নায়িকা। সে একটি বাচ্চাদের স্কুলের শিক্ষিকা। বিজয় স্কুলে দেখা করতে গেলে মিনার খুব রাগ হয় আর মিনাকে দেখে বিজয়ের খুব ভালো লাগে। বিজয় তাকে বলে পাদ্রীর ব্যাপারে এখন কিছু জিজ্ঞাসা করবে না, তবে পরের বার এলে যেন সব সত্য কথা বলা হয়। এরপর বিজয় আর জগবতী মিনার বাড়িতে গিয়ে বাবাকে বলে মিনা যেন থানায় গিয়ে দেখা করে। বাড়িতে যাওয়ার কারণে মিনা পুলিশ স্টেশনে এসে আবারও রাগ করে। তখন বিজয় দরজায় পাওয়া সেই চেনটি দেখায়। মিনা বলে ওটা তার না। মিনা জানায় সে স্কুলের ফান্ড সংগ্রহ করার জন্য সেদিন ভোরে স্কুটি চালিয়ে চার্চে গিয়েছিল। মেইন গেট খোলা ছিল। তখন সে তার ডানে স্কুটি পার করার সময় একটি কালো রঙের গাড়ি দেখতে পায়। হলরুমে ঢোকার মেইন দরজা বন্ধ থাকায় সে পাশের দরজা দিয়ে ঢুকে কনফেশন রুমে গিয়ে পাদ্রীর লাশ দেখতে পায়। সে ভয় পেয়ে ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় কালো গাড়িটি আর সেখানে দেখেনি। এই বলে মিনা চলে আসে। দেখা যায় পুলিশ স্টেশনের বাইরে কেউ মিনাকে ফলো করছে। এর পরে সিনে আমরা দেখতে পাই বিজয়ের ভাবি প্রেগনেন্ট হয়। এতে সারা বাড়ির মানুষ খুবই খুশি ছিল। মিনা বিজয়ের বাড়ির পাশের ফ্লাইটে উঠেছে। তখন বিজয় তাকে ফোন করে বেলকনিতে আসতে বলে। মিনা দেখে বিজয় দাঁড়িয়ে আছে। এদিকে পৌরসভার ময়লার ভাগারে একটি লাশ দেখে দৌড়ে সবাই ওই পুলিশকে জানায়। পুলিশ তদন্তে এসে ওখানে একটি কালো গাড়ি দেখতে পায়। লাশ ময়নাতদন্ত করে জানতে পারে লাশটা জেসিকার এবং সে প্রেগনেন্ট ছিল। এদিকে আমরা দেখি যে দেশের এক মন্ত্রীর পুত্রবধূ প্রেগনেন্ট হওয়াতে আনন্দ উৎসব করছিল, কিন্তু সে এমন খুশির অনুষ্ঠানে মুখ ভার করে থাকে।
তাই দেখে বিদ্যার শাশুড়ি বলে, খুশির দিনে মুখ ভার করে আছো কেন? বিদ্যা বলে, আমি এটা কিভাবে করব মা, এটা তো পাপ। মা বলে, এটা তো তুমি জেনে বুঝে করনি, এখন আর কি করার, হাসি খুশি থাকো। বিদ্যা তখন ওয়াশরুমে চলে যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওই বৌমাকে দেখতে চাইলে তখন সবাই তার খোঁজ করে। দেখা যায় বিদ্যা নিজের হাত কেটে বাথরুমে মারা গেছে। এদিকে মিনা লাইব্রেরিতে পড়ার সময় বিজয় বারবার তাকে ফোন করে, সে ফোন না ধরে বাইরে চলে আসে। দেখা যায় তাকে কয়েকজন ফলো করছে। সে স্কুটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সাইলেন্সারের ভিতরে কাগজ দিয়ে আটকে থাকার কারণে স্টার্ট হচ্ছিল না। তখন তাকে যারা ফলো করছিল তারা মিনার উপর হামলা করে। সেই মুহূর্তে ওদের হাত থেকে বাঁচায় বিজয়। হামলাকারীরা গাড়িতে করে পালিয়ে যায়। বিজয় পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে হামলাকারীদের গাড়ির বিস্তারিত জানতে চায়। তখন মিনা জানায় যে ওই কেসের জন্য তার উপর হামলা হলো, তার পরিবার আছে, তার কিছু হলে তার পরিবার অসহায় হয়ে পড়বে। সে স্কুটি নিয়ে চলে যায়। হামলাকারীরা পালিয়ে জন নামের কাউকে বিষয়গুলো জানায়। এখানে একটা বিষয় বলে রাখি, এই জন নামটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এখানে জন নামের সাথে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। এখন তারা আপাতত মিনার বাসা খুঁজে ঠিকানা বের করে এক সপ্তাহ কিছু না করার সিদ্ধান্ত নেয়। বিজয় সকালবেলা অফিসে যাওয়ার সময় মিনার বাড়িতে গেলে মিনার বাবা বিজয়কে ভিতরে আসতে বলেন। তখন মিনার বাবা বলে, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আপনারা সবাই এরকমের করলে কে চাইবে আমার মেয়েকে বিয়ে করতে? তখন বিজয় বলে সে বিয়ে করবে। এটা শুনে মিনা মনে মনে খুশি হয়ে যায়। এই বলে যখন বিজয় ওখান থেকে বেরিয়ে আসতে ধরে, মিনা ফোন করে বলে সে বিজয়ের সাথে কিছু কথা বলতে চায়। দেখা করার পর মিনা বিজয়কে বলে, জেসিকা মারা যাওয়ার সময় চার্চে আরও 4 জন লোক ছিল। তখন বিজয় বলে, আগেরবার এসব কথা বলনি কেন? মিনা উত্তরে বলে, পুলিশকে সবকিছু বলা জরুরি নয়, কিন্তু পছন্দের মানুষকে সব বলা যায়। তখন তাদের মধ্যে প্রেম শুরু হয়। মিনা বিজয়ের পরিবারের সাথে বেশ মানিয়ে নেয়। সবার সাথে ফ্যামিলি ফটো তুলে ফেসবুকে আপলোড করে। বিজয় মিনার সাথে কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে গেলে তার ভাবির ফোনটা আনতে যায়। তখন হঠাৎ তার ভাবি চমকে ওঠে। তখন বিজয় বলে, আমি 1 সপ্তাহ যাবৎ দেখতেছি তুমি এমন দুশ্চিন্তা মনমরা হয়ে আছো, এরকমের হয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলো। তার ভাবি এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বিজয় বলেন, ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না। তখন তার ভাবি বলে, যখন বাচ্চা হচ্ছিল না তখন সবাই কত কটু কথা বলতো, কত খারাপ ব্যবহার করত, আর এখন বাচ্চা হচ্ছে দেখে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো, বাচ্চা না হলে যে কি হতো। তখন বিজয় বলে, এখন এসব ভেবে মনমরা হয়ে আছো কেন? বাচ্চার নাম কি রাখবে, কোন স্কুলে ভর্তি করাবে সেটা ভাবো। এর পরের দিন আমরা দেখতে পাই জেসিকার গাড়ি থেকে বিজয় একটি পেট্রোল পাম্পের রসিদ পায়। সেটি জেসিকার মিসিং হওয়ার দিনের ছিল। তখন বিজয় ওই দিনের পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা ফুটেজ চেক করে। জগপতি তখন বিজয়ের কাছে জিজ্ঞাসা করে সে কেন এত গুরুত্ব দিচ্ছে এই কেসটায়। তখন বিজয় বলে, 5 বছর আগে এরকমের একটা মিসিং কেস ছিল, তখন এতটা গুরুত্ব না দিয়ে ওই মেয়ের স্বামীকে বলেছিলাম যে 2 দিন পর তোমার বউ চলে আসবে, কিন্তু 2 দিন পর সেই লাশ পাওয়া যায়। তখন ওই মেয়ের স্বামীকে আমি কোনো জবাব দিতে পারিনি, কিন্তু এখন জেসিকার কেসে আমি গগনকে অন্তত একটু জবাব দিতে চাই। পেট্রোল পাম্পে গিয়ে বিজয় জানতে পারে একটি কালো রঙের গাড়ি সিসি ক্যামেরা চেক করে দেখতে পায়। সে গাড়ি এবং ওর ভিতরে লোকদের চিহ্নিত করে। এদিকে ওই গাড়ি মিনার বাড়ির সামনে যায়। গাড়ি এবং লোকগুলো দেখে মিনা ভয় পেয়ে যায় এবং বিজয়কে ফোন দেয়। বিজয় ঘরের সব দরজা জানালা বন্ধ করে ফোনের সুইচ না কেটে সে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। বিজয় এসে দেখে সেখানে কেউ এসেছিল তার কোনো লক্ষণই নেই। বিজয় নিজের বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে পানি নেওয়ার সময় দেখে তার ভাবির দরজা খোলা। দরজা দিয়ে উঁকি মেরে দেখে তার ভাবি গলায় দড়ি দিয়েছে। এখানে একটা বিষয় হলো, যারা মারা যাচ্ছে তারা সবাই কিন্তু প্রেগনেন্ট ছিল। বিজয় ভালো করে বাড়ি তল্লাশি করে দেখে কোনো কিছু চুরি হয়নি, এমনকি কেউ এসেছিল তারও কোনো প্রমাণ নেই। তাই পুলিশ মনে করে সে হয়তো আত্মহত্যাই করেছে। বিজয়ের মা বলে, শুধু তো একটা বাচ্চাই চেয়েছিলাম, আর তো কিছু চাইনি, যখন বাচ্চা হবে তখন কেন মরতে হবে? প্রতি উত্তরে অনুর মা বলে, আমি ভেবেছিলাম এই ঘরে মেয়ে বিয়ে দিলে মেয়ে সুখে থাকবে, কিন্তু এরা আমার মেয়েকে 50 লক্ষ টাকার জন্য মেরেই ফেললো। মাত্র 2 দিন সময় চেয়েছিলাম, এই 2টা দিন তাদের সহ্য হলো না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ আসলে টাকার ব্যাপারে জানতো না। মিনা বিজয়কে বলে, ভাবের মৃত্যুতে তার ভাইকে কিছুটা সন্দেহ হচ্ছে, কারণ সে যখন ফ্যামিলি ফটো আপলোড দিয়েছিল তখন তাদের ডাক্তার বন্ধু ছবি দেখে ভাবির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে ভাবি প্রেগনেন্ট। সেটা শুনে সেই বন্ধু অবাক হয়ে যায়। তখন সে বলে, বিজয়ের ভাই ক্লিনিকে এসে তার ভার্জিনিটি টেস্ট করেছে, সে সন্তান জন্মদানে অক্ষম, চিকিৎসা করলেও ঠিক হবে না। এরপরেও ভাবি কিভাবে প্রেগনেন্ট হয় এটা অস্বাভাবিক মনে হচ্ছে তার কাছে।
তখন মিনা বলে ভাবির কারোর সাথে সম্পর্ক ছিল কিনা। এটা শুনে বিজয় মিনাকে চর মারে। তখন মিনা সেখান থেকে রাগ করে চলে যায়। বিজয় অফিসে গেলে জগপতি তার ভাবির সমস্ত রিপোর্ট তাকে দেয়। রিপোর্ট দেখতে দেখতে হঠাৎ একটা লাইনে কেমিক্যালের নাম দেখে তার চোখ আটকে যায়। তখন জেসিকার রিপোর্ট বের করে দেখে সেখানেও ওই একই কেমিক্যাল পাওয়া গিয়েছে। তারপরে সে ফরেন্সিক ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে যে এটা প্রজন্ম ক্ষমতা বাড়ানোর ঔষধ। তখন ডাক্তার তাকে আরও জানায় সেই একই ঔষধ মন্ত্রীর বৌমা বিদ্যার শরীরেও পাওয়া গিয়েছে। তখন বিজয় তাকে বলে যে 3 জনের শরীরে এই একই কেমিক্যাল পাওয়া গিয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। তখন ডাক্তার বলে এটা সমস্যা কিনা তা ওই 3 জনের স্বামী বলতে পারবে। তারপর বিজয় বাড়ি এসে তার ভাইকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যা বলছে, ভাবির পেটে আসলেই ওর বাচ্চা কিনা। এটা নিয়ে দুজনের মধ্যে রাগারাগি শুরু হয়। ওর মা আসলে তাকে বলে তোমরা বাচ্চা বাচ্চা করে আমার ভাবির জীবনটাই নষ্ট করেছো, সবসময় ভাবিকে দোষারোপ করেছো। একবার কি ভাইকে জিজ্ঞাসা করেছো সমস্যাটা আসলে কার? এখানে তার ভাই বলে হ্যাঁ সমস্যাটা আমার। তোর ভাবি আর আমি কত জায়গায় তো গিয়েছি, হসপিটালে কত ডাক্তার দেখিয়েছি, এমনকি কত মন্দিরেও গিয়েছি একটা বাচ্চার জন্য, তার হিসাব নেই। শেষে আমরা হসপিটালের খোঁজ পাই, সেখানে ডাক্তার আমাদের জানায় অতিরিক্ত মাত্রায় কাজ করার কারণে সেক্সুয়াল লাইফে সুখ পেলেও শুক্রাণু কমে গিয়েছিল, তাই বাচ্চা হচ্ছে না। তখন ডাক্তার 1 বছরের চিকিৎসা করার কথা বলে, যদিও বা সেখানে রিকভার করার চান্স খুবই কম ছিল, 100-এর মধ্যে 60%। যদি তারা দ্রুত বাচ্চা চায় তাহলে আর্টিফিশিয়ালের মাধ্যমে করতে হবে। যেহেতু এটা অন্যের শুক্রাণু দিয়ে হবে, তাই আমরা আর্টিফিশিয়াল সেমিনেশন করি। এই কথা অনু পরিবারের সবাইকে জানাতে নিষেধ করে। 2 মাস পরে অনু প্রেগনেন্ট হয়, কিন্তু হসপিটালের খরচ এত বেশি হয় নাই যে 50 লক্ষ টাকা লাগতে পারে, তাই শ্বশুরের কাছে 50 লক্ষ টাকা চাওয়া প্রশ্নই আসে না। বিজয় ভারাম নামের এক হসপিটালে গিয়ে দেখতে পায় এক বিখ্যাত অভিনেত্রী সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে। বিজয় ডাক্তার তুলসীর রুমে ঢোকে এবং গিয়ে দেখতে পায় তুলসী গতকালকের পেপারে লেখা পড়ছে। বিজয় ডাক্তার তুলসীকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেফ নাকি রিস্ক তা জিজ্ঞাসা করে। তখন ডাক্তার তুলসী বলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন একদমই সেফ, তোমার ভাবি মারা গেছে দেখে এমনটা মনে হচ্ছে। তখন বিজয় তাকে বলে আমার ভাবি ছাড়া আরও 3 জন মেয়ে মারা গেছে। তখন ডাক্তার তুলসী বলে তুমি শুধু তোমার ভাবির ব্যাপারটা বলতে পারো, অন্যদের ব্যাপারটা বলার তুমি কে? তখন বিজয় পুলিশের পরিচয় দিয়ে বলে শুধু ভাবির ব্যাপারে জানতে এসেছিলাম, কিন্তু এখন অফিসিয়াল ব্যাপারটা তদন্ত করতে হবে। বিজয় বলে আপনার এখানে ট্রিটমেন্ট নেওয়ার সমস্ত রোগীর ডকুমেন্ট আমাকে দেখান। তখন ডাক্তার তুলসী বলে এটার জন্য ইন্ডিয়ান মেডিকেল বোর্ডের পারমিশন দরকার, এজন্য 2 দিন সময় লাগবে। তখন বিজয় বলে আপনার স্বামী ইন্ডিয়ান বোর্ডের একজন মেডিকেল সদস্য, তাই আপনার কাছে এই ব্যাপারটা খুব কঠিন নয়। আমি চাই 2 ঘন্টার মধ্যে আপনি সমস্ত রিপোর্ট আমার কাছে দিবেন। বিজয় বাইরে বের হয়। একটা সেলুনে গতকালকের পত্রিকায় ওই লেখাটা দেখতে পায় দামোদর নামের এক ব্যবসায়ী বউ খুন হয়েছে, যে কিনা প্রেগনেন্ট ছিল। এটা দেখে বিজয়ের মনে সন্দেহ আরও বাড়তে থাকে। এদিকে আমরা দেখতে পাই ডক্টর তুলসী কাকে যেন ফোন করে বলতেছে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে, তাকে নিউ ইয়র্ক থেকে এখানে আসতে বলে। ভারাম হসপিটাল থেকে রিপোর্টগুলো আসলে দেখা যায় যে ওখান থেকে যারা চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে 6 জন মারা গিয়েছে। বিজয় রিপোর্টগুলো দেখতে দেখতে এক পর্যায়ে দেখতে পায় কিছু রিপোর্টে 23 নম্বরটি চিহ্নিত করা হয়েছে, আর যারা মারা গিয়েছে তাদের সবাই ওই 23 নম্বরটি চিহ্নিত করা। তখন সে ওই 23 নম্বরের রহস্য খুঁজতে বের হয়। বিজয় মিনাকে বলে ওই হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রায় রোগীর 23 নম্বরে চিহ্নিত করে রাখা হয়েছে। ভাবিটা তো ছিল, আর হসপিটালে ওই 50 লক্ষ টাকা চায়নি, ভাইয়েরও টাকার দরকার ছিল না। হসপিটালে হয়তো তৃতীয় কেউ ছিল যে ব্ল্যাকমেইল করছিল এবং এলোপাথারে গুলি করে। একটা গুলি এসে মিনার ঘাড়ে লাগে। হামলাকারীরা তখন তাদের বসের কাছে চলে যায়। তখন আমরা জানতে পারি ওদের বস সামনে বড় একটা পার্টি ধরতেছে, সেখান থেকে প্রচুর টাকা পাবে। বিজয় মিনাকে হসপিটালে ভর্তি করায়। সেখানে মিনা কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বলে আসলে ওরা ব্ল্যাকমেইল কেন করছে। তখন টিভিতে নাটকের সিন দেখে বিজয়ের ভারাম হসপিটালের সেই অভিনেত্রীর কথা মনে পড়ে। বিজয় শুটিং সেটে গিয়ে তাকে এবং তার স্বামীকে বলে কেউ যদি ব্ল্যাকমেইল করে তাহলে যেন তাকে জানায়। অভিনেত্রী কিছু বলতে চাইলে তখন তার স্বামী কথাটা এড়িয়ে যায়। এটা দেখে বিজয়ের মনে অনেক সন্দেহ হয়। তারপর বিজয় হেডকোয়ার্টারে ফোন দিয়ে বলে অভিনেত্রী এবং তার স্বামীর ফোন ট্র্যাক করতে। সেখানে সে জানতে পারে কিছু লোক তাদের কাছ থেকে টাকা চাইছে, আগামীকাল ব্যাংক থেকে টাকা তুলে সেই টাকা ব্ল্যাকমেইলের রাস্তা থেকে নিয়ে নেবে। তখন তারা বলে কেন অভিনেত্রী থেকে টাকা চায়, কেন তারা ব্ল্যাকমেইল করে। তখন তারা অভিনেত্রীর কোয়ালিফিকেশন চেক করে দেখে তার কাছে এমন কিছু আছে যাতে তার ইমেজ স্ট্যাটাসের ক্ষতি হতে পারে। বিজয় ও তার টিম প্ল্যান করে ব্ল্যাকমেইলাররা যখন টাকা নিতে আসবে তখন তাদেরকে ধরে ফেলবে, কিন্তু টাকা কখন তারা নিয়ে যায় তারা সেটা বুঝতে পারে না। অন্যদিকে বিজয় প্ল্যান বি অনুযায়ী ব্যাংকের টাকার ব্যাগে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে টাকা কোথায় আছে সেটা তারা জানতে পারে এবং সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
পুলিশের বাকি ফোর্সরাও সেখানে চলে যায়। ব্ল্যাকমেলারকে ধরে নিয়ে তারা রিমান্ডে দেয়। তখন তার থেকে কথা বের করে। তখন ব্ল্যাকমেলার সব ঘটনা বলে দেয়। তখন সে বলে, আপনারা কি জানেন জেসিকা ছিল একজন বিখ্যাত বড় ক্রিকেটারের ভক্ত। সে চাইতো তার ছেলেও যেন বড় ক্রিকেটার হয়। তাই সে তার স্বামীকে না জানিয়ে ক্রিকেটারের শুক্রাণু স্পাম ব্যাংক থেকে কিনে নিয়ে প্রেগনেন্ট হয়। এদিকে মন্ত্রী বদ্রীনাথ তার মতো রাজনীতিবিদ বা উত্তরসূত্রাধিকারী চেয়েছিল, কিন্তু তার ছেলে তেমন ছিল না। তাই সে নিজের শুক্রাণু দিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে তার বৌমাকে প্রেগনেন্ট করে। এইসব তথ্য তারা হসপিটাল থেকে জানে। তাই তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করে। জেসিকা সব বিষয় ফাঁস করে দিতে চাইছিল, আর পাদ্রী তাদের সব কথা শুনে নিয়েছিল। তাই তাদের দুজনকে মেরে ফেলেছে। মন্ত্রী বদ্রীনাথকে টাকা দিতে রাজি করতে না পেরে বৌমাকে সব বলে দেয়। তাই বৌমা এই সব সহ্য করতে না পেরে নিজের হাত কেটে সুইসাইড করে। আর বিজয়ের ভাবিও প্রেগনেন্ট হয় অন্যের শুক্রাণু দ্বারা, যেটা তার স্বামী শুক্রাণু নয়। এটা তাদের দুজনের মধ্যে কেউ জানতো না। তখন তারা ফোন করে বিজয়ের ভাবিকে সব বলে দেয়। আর এইসব তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে এজন্য তারা 50 লক্ষ টাকা দাবি করে। ভাবি সত্য জানতে পেরে হসপিটালে গেলে ডাক্তার তুলসীকে বলে, হ্যাঁ, আপনার স্বামীর শুক্রাণুতে কোনো তেজ ছিল না, তাই এই শুক্রাণু দিয়ে কখনো বাচ্চা হতো না। তাই তারা তাদেরকে না জানিয়ে অন্যের শুক্রাণু ব্যবহার করছে। তখন ভাবি তাকে বলে সে তার স্বামী ছাড়া অন্য কারোর বাচ্চার মা হতে পারবে না। এটা বলে সে বাচ্চা অ্যাবর্শন করাতে বলে, কিন্তু ডাক্তার তার স্বামীর অনুমতি ছাড়া অ্যাবর্শন করাতে রাজি হয় না। হসপিটাল থেকে যাওয়ার পরে ব্ল্যাকমেলাররা ভাবির অ্যাবর্শন করার কথা জানতে পারে। তখন ভাবির বাড়ি গিয়ে ভাবিকে টাকা দেওয়ার জন্য রাজি করায়। ভাবি উল্টো তাদের এইসব কাজ ফাঁস করে দিতে চায়। তাই তারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলে। এটা শুনে বিজয় রাগে ব্ল্যাকমেলারকে গুলি করে মেরে ফেলে। ফরেনসিক ডাক্তার বিজয়কে ফোন করে বলে যে 6 জন মারা গিয়েছে তাদের মধ্যে 3 জনের শুক্রাণুর পুরুষ একই লোকের, যেটা তাদের স্বামীর ছিল না। ডাক্তার বলে স্পাম পরীক্ষা করলে সে কে তা জানা যাবে। বিজয় ব্ল্যাকমেলারের বাসা খুঁজে ওই 4 বন্ধুর ছবি পায়। সেখানে জন নামের এক ব্যক্তির খোঁজ পায়। সে খারাপ চরিত্র হওয়ার কারণে তার বউ তার স্পাম দিয়ে বাচ্চা নিতে চায় না। তাই সে আর্টিফিশিয়ালের মাধ্যমে অন্যের শুক্রাণু ব্যবহার করে বাচ্চার জন্ম দিতে চায়। এটা শুনে জন তার বউকে মেরে লাশ গুম করে ফেলে। কিন্তু জন চাইছিল বাবা হতে, তাই সে নিজের শুক্রাণু অন্যের ভিতরে ঢুকিয়ে দিয়ে সে বাবা হতে চায়। তারপর সে মহিলাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা চায়। তারপরে জন ডাক্তার তুলসী আর তার হাজব্যান্ডের সাথে গিয়ে দেখা করে। তার স্বামী বলে তিনি এই আর্টিফিশিয়াল সিমেন্স বিক্রি করে আমেরিকাতে লাখ লাখ ডলার ইনকাম করেছেন। সেখানে কার শুক্রাণু কে ব্যবহার করছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যত সব ঝামেলা এই দেশে, এখানে সন্তান না হলেও ঝামেলা, আবার অন্যের শুক্রাণু ব্যবহার করে প্রেগনেন্ট হলেও ঝামেলা। তখন তিনি জানান তিনি এখানে একটি প্রজেক্ট চালু করেছেন যার টাইটেল 23। এর মাধ্যমে যাদের বাচ্চা হয় না তারা অন্যের শুক্রাণু ব্যবহার করে প্রেগনেন্ট হতে পারবে। এই কাজ অপরাধের হলেও তারা খুব ভালোভাবেই এটা করছিল। কিন্তু এই জন এসব তথ্য হসপিটাল থেকে নিয়ে যারা ট্রিটমেন্ট করতে আসতো তাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এই জন্য 6 জন মারা গেছে। জন ওই 23 নম্বর রুমে গোপনে গিয়ে প্রবেশ করে এবং সেখানে অন্যের শুক্রাণু পাল্টে নিজের শুক্রাণু রেখে আসে। তুলসী আর তার স্বামী সব জেনে যাওয়ার জন্য জন তাদেরকে খুন করে। বিজয় এই হসপিটালে এসে জানতে পারে ডক্টর তুলসী এখন ব্যস্ত আছে। তখন হঠাৎ জনের কথা মনে পড়ে। সে দ্রুত রুমে যায় এবং গিয়ে দেখতে পায় তারা দুজনেই মরে পড়ে রয়েছে। বিজয় পুলিশ অফিসারদের সাথে মিটিং করার সময় জন ফোন করে বলে যে তার গার্লফ্রেন্ড মিনাকে সে মারতেছে। মিনা কোথায় আছে সেটা সে জানতে চাইলে জন তাকে 23 নম্বর রুমের একটা আইডিয়া দেয়। বিজয় দেখে 23 নম্বর রুম হলো হসপিটালের বেসমেন্ট। বিজয় সেখানে যায় তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করার জন্য, কিন্তু সেখানে গিয়ে জনের লোকদের সাথে তার মারামারি বেঁধে যায়। জন বিজয়ের ঘাড়ে কেমিক্যাল ইনজেক্ট করে দেয়। মারামারির এক পর্যায়ে বিজয় জনের ঘাড়ে কেমিক্যাল ইনজেক্ট করে দেয়। এর ফলে জন সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখতে পাই বিজয় আর মিনা এই অনাথ স্কুলে হাঁটাহাঁটি করছে। তখন মিনা বলে সবাই বলে একজন নারীর জীবন তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন সে মা হয়। তখন বিজয় বলে বাচ্চা না হলে যে মানুষ কত কষ্ট করে, কিন্তু যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের নিয়ে তো আমাদের কোনো সিম্পথি নেই। আর মুভিটা এখানেই সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।